তো নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত সম্পূর্ণ হালদার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য এক অশরীরীর ঘটনা নিয়ে এসেছি। চলুন তবে শুরু করা যাক। তো যদি আমার গল্প ভালো লেগে থাকে শেষ অবধি শুনে, তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং হ্যাঁ, প্রত্যেক বুধবারেই প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা করে ভৌতিক ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো। আর হ্যাঁ, ঘটনাগুলো কিন্তু সত্যি। তো চলুন আজকের ঘটনাটা শুরু করা যাক। এই ঘটনাটা হয়েছিল 2021 সালে আমার সাথে। ঘটনাটা আমার সাথে শুধু বললে ভুল হবে, আমার মাসির মেয়ের সাথেও কিন্তু হয়েছিল। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, কাজেই আমি যদি কোথাও যেতে চাইতাম বাবা মা মানা করতো না। আমার বাবা স্টেট লেভেলে কাজ করে, খুব কম ছুটি পায়, তাই আমাদের সাথে যেতে পারেনি। কিন্তু আমি আর আমার মাই গিয়েছিলাম কিন্তু তখন মাসির বাড়ি গিয়ে কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় আমরা মাসিদের ছাদে প্রদীপ দিতে গেলাম। প্রদীপ দিয়ে অনেকগুলো ছবিও তুললাম। ছবি তুলে ওই রাত 11টা, 11:30টার সময় আমরা কালী পুজো দেখতে গেলাম মাসিদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা কালী মন্দিরে। কালী মন্দিরটা যেতে মাসিদের বাড়ি থেকে পথটা খুবই শুনশান। গেলাম ভালোভাবেই সাইকেলে। তারপর আমরা পুজোও দেখলাম ভালোভাবে। কিন্তু একটা তো কিছু না কিছু একটা হয়েই যায়, মানুষের আনন্দ তো বেশিক্ষণ থাকে না না। আমাদের যেটা পুজোটা ভোরবেলায় শেষ হবার কথা ছিল, সেই পুজো শেষ হয়ে গেল রাত 3:30-র সময়। রাত 3:30-র সময় পুজো শেষ হয়ে গিয়েছে। সকলে নিজের নিজের বাড়ি চলে গিয়েছে। ওই পাড়াতেই বেশিরভাগ জনের বাড়ি, তাই প্রায় দেখতে দেখতেই কালী মণ্ডপটা পুরোপুরি ফাঁকা হয়ে যেতে শুরু করলো। আমাদের দুটো মেয়েকে একা সাইকেলে যেতে হবে ভেবেই আমাদের কেমন ভয় করছিল, যেহেতু রাস্তাটা বেশি শুনশান। কারণ শুনশান রাস্তাতে মেয়েরা একা যাওয়াটা তো ঠিক না, তাই না? তো আমরা আর বেশি দেরি না করে চললাম মাসির বাড়ির পথে। আমরা সাইকেলে করে বেশ ভালোই চলছিলাম, দিদি প্যাডেল করছিল, আমি পিছনে বসেছিলাম। দুজনেই গল্প করতে করতে বেশ যাচ্ছিলাম। হঠাৎ মাঝ রাস্তায় এসে সাইকেলটার চেনটা পড়ে গেল। আর কিছুতেই সেই চেন ঠিক করা যাচ্ছে না। এইবার আমরা কি করে ঠিক করব সেটাও বুঝতে পারছি না। মাঝ রাস্তাটা এমনই জায়গা, ওইটার পাশের দিকটাতে একটা কবরস্থান। আমাদের খুবই ভয় লাগছিল। সেই জায়গাটা থেকে সাইকেলটা তুলে একটু বাইরের দিকে এলাম। খুবই ভয় করছিল যখন, তখন দিদি আমাকে সাহস দিয়ে বলল, আরে চিন্তা করিস না, এখানে একটু দূরেই একটা বাড়ি আছে, যদি কোনো অসুবিধায় পড়ি এক দৌড় দিলেই সেই বাড়িতে ঢুকে পড়বো, আর কোনো অসুবিধাও থাকবে না। মনে একটু শান্তি এলো। কিন্তু আমি তারপর ভাবলাম দিদি নেহাত আমাকে বোকা বানাচ্ছে, কারণ এই রাতের বেলার সময় কে আমাদের জন্য বাড়ির দরজা খুলবে? আর তাছাড়াও বাড়িতে গিয়ে তো ঠক ঠক করতে হবে, তাও খুলতে তো একটু সময় লাগবেই। যাই হোক, দিদি যখন সাইকেলের চেনটা ঠিক করছে, আমি তখন আশেপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কেবল। আমার কিছুতেই মনটা স্থায়ী হচ্ছে না। হঠাৎ করে একটা কালো বিড়াল আমাদের পথটা দিকে দৌড়ে চলে গেল একটা বিকট ধরনের ম্যাও চিৎকার দিয়ে। আমাদের একটু ভয় লাগতে শুরু করলো, কি যে এটা কি কোনো শেয়াল টেয়াল আছে নাকি এদিকে? আর যদি একটা দল শেয়ালের এসে পড়ে, তাহলে আমাদেরকে আর বাঁচায় কে? এই ভেবে আমাদের খুবই ভয় করতে লাগলো। দিদি বলল, না, এই চেন আর আজকে ঠিক হবে না, মনে হচ্ছে সাইকেলটাকে তুলে তুলেই নিয়ে যেতে হবে ঘর অব্দি। আমার তো মাথায় হাত, এমন ভারী একটা সাইকেলকে কি করে আমরা তুলে তুলে ঘর অব্দি নিয়ে যাব? 1 কিলোমিটার রাস্তা, রাস্তার মধ্যে হয়তো একটু অর্ধেক রাস্তায় এসেছি, কিন্তু বাদ বাকি অর্ধেক রাস্তা কি তুলে তুলে নিয়ে যাওয়া যায়? দিদি বলল,
তোকে বেশি ভয় করতে হবে না, আমি বেশিরভাগ রাস্তা নিয়ে যাব, তুই একটু মাঝে মধ্যে ধরে দিবি যখন ক্লান্ত লাগবে আমার। আমি বললাম ঠিক আছে, কারণ আমার মনে হচ্ছিল যেন ওই জায়গাটাতে আমাদের বেশি সময় থাকা উচিত হবে না। কিন্তু আমরা যেইমাত্র সাইকেলটাকে তুলতে গিয়েছি সেইমাত্র একটা সাদা রঙের কিছু আমাদের চারপাশে জোরে জোরে ঘুরপাক খেতে লাগলো। আমাদের প্রচন্ড ভয় করছিল, এত জোরেই ঘুরছে জিনিসটা, আর খুবই লম্বাটে একটা মানুষের মতন। আমরা বুঝতেও পারছি না যে জিনিসটা আসলে কি। আমাদের এত ভয় করতে লাগলো, দিদি বলল সাইকেলটাকে চেপে ধরে রাখ, একদম ছাড়বি না। বলে দিদি আর আমি সাইকেলটাকে চেপে ধরে রাখলাম। চেপে ধরে রেখে দিদি তুলে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি সাইকেলের একটা অংশ চেপে ধরে রয়েছি। দিদি বলল কিছুতেই যেন ছাড়বি না সাইকেলের কোনো অংশ। বললাম ঠিক আছে। অনেক কষ্টে মাসির বাড়িতে গিয়ে পৌঁছালাম। মাসির বাড়িতে গিয়ে পৌঁছালাম তো বটে, কিন্তু তখন আমরা দুজনেই খুবই ক্লান্ত। দিদি আমার চেয়েও বেশি ক্লান্ত। অত ভারী সাইকেলটাকে এত রাস্তা তুলে তুলে নিয়ে আসা কোনো চমৎকার ছাড়া আর কিছু নয়। আমরা অনেক কষ্টে এসে সেদিন রাতে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। ভয়ে প্রায় দুজনেরই রাতে ঘুম হলো না। প্রায় ওই ভোর 5:30টার দিকে একটু ঘুম এলো। সকালে উঠলাম প্রায় 10টা 10:30টার সময়। উঠে আমরা মাদের সমস্ত কথা বললাম। মারা তো শুনেই ভয়ে একদম চুপসে গিয়েছে। আমার মা আমাকে আর আমার দিদিকে দুজনকেই খুবই বকাবকি শুরু করলো। মাসি বলল, ধুর, আমার একটা মাত্র বোনঝি, তাকে বকিস না তো। আর তাছাড়াও দোলনও তো এই ধরনের ঘটনাটা ফেস করেছে, এতে তো আর কোনো অসুবিধা নেই না। হ্যাঁ, হতে পারে হয়তো এটা ওদের ক্ষেত্রে একটু ভয়ানক ব্যাপার, কিন্তু ওদের তো আর কিছু হয়নি। আমি বরঞ্চ আজকে যখন পুজো করব, পুজো করার সময় ওদেরকে একটু গঙ্গা জল ছিটিয়ে দেব, তাহলেই ঠিক হয়ে যাবে। আমার মাসি যেহেতু বড়, তাই আমার মাসির কথাতে আর মা বেশি বলতে পারলো না কিছু। সেই দিন দুপুরে খেয়ে দিয়ে ছবিগুলো কালকে রাতে দেখতে বসলাম। কালকে সন্ধ্যাবেলায় যেই সব ছবিগুলো আমরা তুলেছিলাম, তার মধ্যে 3টে ছবি দেখে আমাদের হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। আমরা দেখলাম জানি কোনো পরপর 3টে ছবিতে একটা কোনো সাদা রঙের কিছু একটা প্রথমে ডান দিকে, তারপর উপরের দিকে, তারপর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, পুরো যেন একটা নারী মূর্তি। আমরা দেখে সঙ্গে সঙ্গে মাদের দেখালাম। মারাও দেখে ভয়ে, আমার মাসি আর আমার মা দুজনেই খুবই ভয় পেয়ে গেল। কিন্তু আমরা সেরকম ভয় পেলাম না। আমার মাসি আর আমার মা দুজনেই আমাদেরকে খুবই বকাবকি শুরু করলো। এই রাতের বেলায় তোদের ওইদিকে কেন যাওয়ার দরকার ছিল, তোরা কেন গেলি, এই ছবি তোলার কি দরকার ছিল তোদের, এইসব আমি বিভিন্ন কথা শুনতে হলো আমাদের। তার সেই দিনই বিকেল বেলা আমরা ছাদে গেলাম। ছাদে গিয়ে আমি আমার দিদিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দিদি, তোদের এইখানে কি কয়েকদিনের মধ্যে কোনো মৃত্যু ঘটেছিল? আমার দিদি বলল, আমাদের এখানে বললে ভুল হবে, অন্য আর একটা জায়গার মেয়ে, কিন্তু আমাদের এখানে রেল লাইনটাতে দৌড়ে এসে ট্রেনে কাটা পড়লো। সুইসাইড? সবাই বলল। হয়তো মেয়েটার খুব কষ্ট ছিল, কষ্টে সে সুইসাইড করলো। আমি বললাম ঠিক আছে, আমি দেখছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আপনার যে হরর ভিডিও দেখার পার্টনার, তার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, সে আপনার দিদি হোক, বেস্ট ফ্রেন্ডই হোক আর মাই হোক। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরের বুধবার। বাই বাই।